গতদিন বেনজিন নিয়ে আলোচনা করছিলাম। বেনজিনের বেনজিন দিয়ে শুরু করবো বলছিলাম আজকে, কিছুটা বেনজিন নিয়ে আলোচনা করছিলাম। তো বেসিক আলোচনা করতেছিলাম গতদিন। তো আজকেও কিছুটা বেসিক, এরপরে প্রশ্নে চলে যাব আমরা। তো প্রশ্নে যাওয়ার আগে বেসিকগুলো জেনে নিই, যাতে প্রশ্নগুলা যখন উত্তর করব তখন যাতে বুঝতে পারি সহজে কিভাবে করতে হবে। তো আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। বেনজিন, প্রথমে আমরা বেনজিন আঁকলাম। বেনজিনের মধ্যে আমরা জানি সব জায়গায় কার্বন থাকে, 6 কোণায় 6টা কার্বন। তো এটাকে যদি আমি একটা তল চিন্তা করি, মানে একটা প্লেনের মধ্যে থাকবে, কোনো উঁচু অবস্থায় থাকবে না, সবাই একটা তলের মধ্যে আছে, তার মানে ওদেরকে একটা আমরা তলের মধ্যে স্থাপন করতে পারবো। এখানে মাছ বরাবর আমরা একটা তল কল্পনা করতে পারবো চাইলে। এখন আমি এখানে উপরে উঁচু এই অবস্থায় আমি একটা অক্ষ কল্পনা করতে পারি, একদম উঁচু অবস্থায়। সেটাকে আমি খাতায় বোঝানোর জন্য এইভাবে দেখাচ্ছি যে এটা জ্যাড অক্ষ বরাবর উপরের দিকে আছে। এটাকে আমি রোটেশন করতে পারবো। এখন যেহেতু এখানে 6 জায়গায় 6টা কার্বন আছে, তার মানে এইখানে আমাদের এটা রোটেশন যে করব, এই যে প্রত্যেকটা দুইটা কার্বনের মধ্যকার মাঝ বরাবর দুইটা কার্বনের মধ্যকার যে কোণটা হবে, সেটা নিশ্চয়ই এই পুরাটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা 360কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে পাবো হচ্ছে 6। অথবা উল্টাভাবে যদি বলি, 360কে যদি আমি 6টা কার্বন যেহেতু আছে 6 দিয়ে ভাগ করি, তার মানে পাবো 60 ডিগ্রি। তো মোট কথা হচ্ছে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশনটা হচ্ছে, এবং কয়বার হচ্ছে? 6বার হচ্ছে। তার মানে এখানে যে রোটেশনটা হবে সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, এবং হচ্ছে এটা হচ্ছে C6 হবে। এখানে কোনো C3 বা C2 ওগুলো মেইন বা প্রধান অক্ষ হিসেবে আসবে না, বেঞ্জিনের বেলায় আসবে C6। তাহলে প্রধান অক্ষ হচ্ছে C6। তাহলে আমরা বেঞ্জিনের রোটেশনটা নিয়ে আলোচনা করতেছিলাম। এখন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে আমরা ওই যে প্রকৃত যে ঘূর্ণন যেটা আছে, রোটেশন, ওইটা নিয়ে আলোচনা করতেছি, যেটাকে আমরা সিএন দ্বারা প্রকাশ করছিলাম একদম শুরুতে। সিমেট্রিগুলোকে সিএন দিয়ে স্টার্ট করছিলাম, এই সিএন এর জায়গায় এখন আমাদের C6 বের হয়েছে বেনজিনের জন্য। কীভাবে বের হয়েছে সেটা বুঝিয়ে বললাম। এরপরে আমরা এটার প্রিন্সিপাল এক্সিস C6 বুঝতে পারলাম। আর একটা এক্সিস থাকতে পারে, সেটাকে আমরা বলি সেকেন্ডারি এক্সিস। সেই সেকেন্ডারি এক্সিসটা হচ্ছে কি আমাদের C6। এখন আমরা বলছিলাম আগে সিএন যদি হয় তখন C2 থাকতে পারে, আবার C2 নাও থাকতে পারে। C2 যদি থাকে n সংখ্যক C2 থাকবে, আর যদি না থাকে শূন্যটা থাকবে C2। তো এখানে যেহেতু C6 বেড়েছে আমাদের, তার মানে যদি C2 থাকে তাহলে C2 থাকবে হচ্ছে 6টা, আর না থাকলে তো শূন্যটা থাকবে। কিন্তু মূলত এটার ভিতরে C2টা থাকে। কিভাবে থাকে সেটাই আমরা দেখব। প্রথমত হচ্ছে এখানে আমাদের C2 থাকবে। তো C2 হচ্ছে কয়টা থাকবে? এখানে যেহেতু 6 আছে, তার মানে আমরা এখানে মনে রাখবো যে আমাদের C2 হচ্ছে কি 6টা থাকবে। সেকেন্ডারি এক্সিস হিসেবে C2টা হচ্ছে 6টা থাকবে, মানে প্রত্যেক দুইটা কার্বনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে সেটা হবে আমাদের C2, মানে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা ঘুরাই, কার্বনগুলো হচ্ছে গিয়ে কি এটা এটার জায়গায় এটা এটার জায়গায়, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে বিপরীত জায়গায় চলে যাবে, এবং এই ক্ষেত্রে আমাদের C2টা উপস্থিত থাকবে। তো C2টা যদি উপস্থিত থাকে অবশ্যই কয়টা থাকবে? 6টাই থাকবে। আর যদি না থাকতো তাহলে শূন্যটাই থাকতো। কিন্তু এই ব্যঞ্জনের মধ্যে আমরা মনে রাখবো যে C2 উপস্থিত আছে। যেহেতু উপস্থিত আছে, তার মানে C2 কয়টা থাকবে? 6টাই উপস্থিত থাকবে। এরপরে আমাদের রোটেশন নিয়ে আলোচনা শেষ। রোটেশনের মধ্যে বললাম কি, প্রথমত প্রিন্সিপাল এক্সিস, সেটা হচ্ছে C6। এরপরে সেকেন্ডারি এক্সিসও থাকে, এগুলো বলছিলাম গত ক্লাসে যে রোটেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস বরাবর হয়, আর একটা হচ্ছে সেকেন্ডারি এক্সিস হয়। এগুলো কি সেগুলো ডিটেলসে বলছিলাম। তো ওইখান থেকে আমরা এগুলো পেলাম। এরপরে বেনজিনের আমরা রোটেশন নিয়ে আলোচনা করা শেষ। এবার আমরা প্লেন অফ সিমেট্রি মানে তল প্রতিসমতা নিয়ে আলোচনা করব। দুই ধরনের তল প্রতিসমতা আছে। আমরা হচ্ছে তিন ধরনের তল প্রতিসমতা দেখি। একটা হচ্ছে গিয়ে আমাদের সিগমা। প্রথমত তল প্রতিসমতাগুলোকে সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা ভি থাকতে পারে, সিগমা এইচ থাকতে পারে, এরপর সিগমা ডি থাকতে পারে। তিন ধরনের প্রতিসমতা থাকতে পারে। কোনটা কি এগুলো ডিটেলসে আলোচনা করছিলাম। এখন বেনজিনের জন্য আলোচনা করব। বেনজিনের জন্য আমরা যদি রোটেশনগুলো আলোচনা করি, তাহলে বেনজিনের প্রথমে সিগমা ভি নিয়ে চিন্তা করলে সিগমা ভি কখন পাই? সিগমা ভিটা আমরা প্রিন্সিপাল এক্সিসের সাথে যদি প্যারালালে কোনো একটা তল কল্পনা করি, তাহলে আমরা সিগমা ভিটা খুঁজে পাবো। আর যদি আমরা প্রিন্সিপাল এক্সিসের সাথে লম্বভাবে যদি তল কল্পনা করে যদি কোনো সিমেট্রি পাই, তখন আমরা পাবো হচ্ছে সিগমা এইচ। আর দুইটা সি টুকে যদি বাইসেক্ট করে, মানে একটা তল কল্পনা করব দুইটা সিটুর মধ্যকারে, যদি আমরা চিন্তা করি একটা সিটু এদিক বরাবর গেছে আর একটা সিটু এদিক বরাবর গেছে, তাহলে এই দুইটা সিটুর মাঝ বরাবর যদি আমি একটা তল কল্পনা করি লম্বভাবে, যদি দুই পাশে যদি আমি একবারে সিমেট্রি পাই,
স্ক্রিন স্ক্রিনটা খোলা কেন? নাকি আমার এখানে খোলা? নাকি সবার এখানে খোলা? ফোকাস চলে গেছিল এই জন্য। হ্যাঁ, ঠিক আছে। ফোকাস চলে গেছিল, আবার ফোকাস চলে যাচ্ছে। একটা ছায়া পড়তেছে স্ক্রিনের মধ্যে, বুঝছো? ঠিকঠাক। তাহলে এই জায়গায় যেটা বলতে চাচ্ছিলাম, যদি দুইটা সি2কে মাঝ বরাবর একটা তল কল্পনা করে যদি আমি সিমেট্রি পাই দুই পাশে, তখন বুঝবো যে সেখানে আমাদের সিগমা ডি উপস্থিত আছে। তার মানে হচ্ছে কি দুইটা সি2কে বাইসেক্ট করবে, মানে বিভক্ত করবে। বিভক্ত করবে এমন একটা তল, যে তলটার বিভক্ত করার পরও যদি দুই পাশে আমি যদি সিমেট্রি পাই, মানে একটা দর্পণের মতো পাই, দুই পাশ যদি সমান হয়, তখন সেখানে আমরা বুঝবো যে সিগমা ডি ডাইহেড্রাল যে প্রতিসাম্য তলটা আছে সেটা উপস্থিত আছে। যদি আমরা দেখি যে দুইটা সি2কে বাইসেক্ট করে তখন। তো এগুলো আমরা দেখবো। এখন বেনজিনের জন্য আলোচনা করতে চাচ্ছিলাম যে কোনটা আছে, সিগমা বি আছে, সিগমা এইচ আছে, নাকি সিগমা ডি আছে, কোনটা আছে সেটা দেখবো। তার জন্য প্রথমত আমরা বেনজিনকে চিন্তা করব, যে বেনজিনের কার্বনগুলোকে যদি আমি এখানে লিখি, 6টা কার্বন। এইখানে 6টা কার্বনের মধ্যে পরপর যদি বন্ধনগুলো দিই, তাহলে এইভাবে থাকে। এখন আমরা দুইটা বিপরীত কার্বনের দিকে তাকাবো। দুইটা বিপরীত কার্বন বরাবর যদি আমি একটা তল কল্পনা করি, ধরলাম যে এখানে আমি একটা তল দিলাম, তলটা এইভাবে করে দিলাম আর কি, যেখানে কেটে ভিতরের দিক দিয়ে যাচ্ছে আর কি। আশা করি বুঝতে পারছি। এই বরাবর একটা তল কল্পনা করছি। তল কল্পনা করলে এই পাশে যে কার্বনগুলো আছে, এই পাশেও সেম কার্বনগুলো আছে, মানে হচ্ছে এই বরাবর একটা প্রতিসাম্যতা সৃষ্টি হয়েছে। তো এইখানে আমাদের এই প্রতিসাম্যতা হচ্ছে আমাদের অক্ষ বরাবর, মানে আমাদের অক্ষ উপরের দিকে, প্রধান অক্ষটা, তলটাও উপরের দিকে, তলটা উপর থেকে কাটছি, ঠিক আছে। এইভাবে করে আঁকার ক্ষেত্রে আর কি আমি এভাবে দেখাইছি, মানে কাটছি এই মাঝ বরাবর, কাটলে এই পাশে যে কার্বন, এই পাশেও সেম কার্বন, মানে আর এই কার্বনগুলোকে তো অর্ধেক অর্ধেক করে কাটছেই, ঠিক আছে। এগুলোকে যদি একটা গোল বল চিন্তা করি, এই বলগুলোকে আমরা অর্ধেক অর্ধেক কাটতে পারি, তার মানে এই অর্ধেকের পাশে আছে, অর্ধেকের পাশে আছে, এইভাবে করে। তো মোট কথা সিমেট্রি পাইছি। সেটা কোন বরাবর পাইছি? অক্ষের সাথে কি আমি সমান্তরালে পাইছি নাকি লম্বভাবে পাইছি? নিশ্চয়ই সমান্তরালে পাইছি। অক্ষ উপরের দিকে, তলটাও উপরের দিকে, তার মানে এখানে প্যারালালে আছে ওরা। যদি এইভাবে থাকতো, তলটা এইভাবে থাকতো আর অক্ষটা যদি উপরের দিকে থাকতো, তার মানে এটার সাথে, তলের সাথে আমার অক্ষটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতো, মানে তখন হয়তো আমাদের হচ্ছে কি লম্ব। আর এখন হচ্ছে কি আমাদের এখানে এটা হচ্ছে একই তল বরাবর আছে, ঠিক আছে। মানে এখানে আমাদের অক্ষ যে বরাবর আছে, আমাদের তলটাও একই দিক বরাবর আছে, যার কারণে আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদের এটা সিগমা ভি নাকি সিগমা এইচ। তাহলে এটা নিশ্চয়ই আমাদের সিগমা ভি। আশা করি বুঝতে পারছি। এখানে একই তল বরাবর প্রতিসাম্যতা পাইছি, যেদিকে অক্ষ সেদিকে আমাদের তল কল্পনা করছি, মানে প্যারালালে, যার কারণে এখানে আমরা সিগমা ভি পাইছি। তো সিগমা ভি এখানে একটা পাইছি, এরকম আমরা কয়টা পাইতে পারি? এই দুই বিপরীত কার্বন বরাবর একটা তল কল্পনা করছি, তো চাইলে আমরা এই দুই কার্বন বরাবর, হ্যাঁ বলো। না, করাও, ক্লাস করাও। আমার ওই ভুল করে টাইপ করছে। আচ্ছা, তো এখানে এই দুই কার্বন বরাবর যে ব্যাপারটা বুঝেছি সেম, এই দুই কার্বন বরাবর যদি একটা তল কল্পনা করি এইভাবে, তাহলে এই পাশ আর এই পাশ হচ্ছে কি সিমেট্রি, মাঝখানের যে কার্বনগুলো বরাবর বলছে ওগুলোও মাঝ বরাবর কাটলে দুই পাশে সমান সমান পাবো। তার মানে এই বরাবরও আমার তলটা উপরের দিকে, মানে লক্ষ্যটা উপরের দিকে, তলও উপরের দিকে, তার মানে একই দিক বরাবর, মানে প্যারালালে আছে। তার মানে সিগমা বি কয়টা হয়েছে? দুইটা হয়েছে। আগে একটা পাইছি, এখন একটা পাইছি, দুইটা হয়েছে। এরকমভাবে এই বিপরীত দুই কার্বন বরাবরও যদি আমি একটা তল কল্পনা করি এই বরাবর, মানে এই বরাবর যদি এইভাবে কাটি, উপরের দিকে দুইটা কার্বন, নিচের দিকে দুইটা কার্বন, আর এই দুইটা কার্বনকে তো অর্ধেক করছে, এবং এটাও সেই একই কথা, প্যারালালে আছে। যার কারণে আমরা এখান থেকে বলতে পারি যে এইখানে আমাদের তিনটা পাইছি সিগমা ভি। কয়টা পাইছি? সিগমা ভি উপস্থিত আছে, ঠিক আছে। কয়টা সিগমা ভি পাইছি? তিনটা সিগমা ভি পাইলাম। তো এরকমভাবে আমরা সিগমা ভির উপস্থিতিটা চিন্তা করতে পারলাম যে সিগমা ভি আছে, মোটামুটি এখানে উপস্থিত আছে। আর আমি আগে বলছিলাম সিগমা ভি যদি থাকে তাহলে সেটা কয়টা থাকে, সেটার রুলসটা আমরা বলছিলাম আগে, যে যে আমাদের প্রধান অক্ষ হচ্ছে C6, মানে এন এর মান হচ্ছে কত? 6। তার মানে সিগমা ভিও কয়টা থাকবে? হয় শূন্যটা সিগমা সিগমা ভি থাকবে, আর না হলে আমাদের থাকবে হচ্ছে কয়টা, এন সংখ্যক আর কি, মানে 6টা সিগমা ভি থাকবে, থাকলে 6টাই থাকবে। এটা একটা রুলস ছিল। এই যে সিগমা ভি, তারপর সিগমা এইচ, তারপর একটা কি জানো, তিনটা জানি, তিনটা তুমি পড়ানোই তো এখনো। এই তিনটা পড়ানো বাকি ছিল। বলি না এগুলা? না, দেখো তো। বলছিলাম তো মনে হয়। এই যে এগুলো বলছিলাম না, এগুলা যে
সিগমা ভির এটা ব্যাখ্যা দিছিলাম। ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সাইডে এটা বলছিলাম তো হয়তো, যে সিগমা ভি একটা হতে পারে অথবা এর বেশিও হতে পারে। যদি একটা খুঁজে পাই, তার মানে এখানে আমাদের এন যতটুকু হবে সিগমা ভিও এন সংখ্যকই হবে, আর যদি না হয় তাহলে শূন্যটাই হবে। আর সিগমা এইচ একটাই হবে, এর বেশি হবে না। যদি পাই একটা, তার মানে একটাই আছে, আর না পাইলে শূন্যটা, মানে এটা একের অধিক হবে না, দুইটা তিনটা হবে না, হইলে একটাই হবে আর না হইলে নাই শূন্যটা। কিন্তু সিগমা বি যদি একটা পাই বা দুইটা পাই, তার মানে বুঝে গেছি এখানে এন সংখ্যকই পাবো, সিগমা বিটা এন সিগমা বি সংখ্যক। সিগমা এইচ বিষয়গুলো ভালো করে ক্লিয়ার না, মানে এটা কখন সিগমা বি হবে কখন সিগমা এইচ হবে হ্যাঁ হ্যাঁ, বিষয়টা মানে এই ক্লিয়ার। পাশেই বললাম যে সিগমা বি কখন হবে, যখন আমার প্রধান অক্ষটা যেদিকে, তলটাও একই দিকে হবে। তলটার এই যে আমি এখানে একটা তল চিন্তা করছিলাম, এই তলটার খাড়া এভাবে নিচের দিকে ফেলছি না, মানে এটা কোন দিকের দিকটা, উপরের দিকে, অক্ষটাও উপরের দিকে। যদি দুইটাই উপরের দিকে, মানে কি এটা কি লম্বলম্বী আছে নাকি প্যারালালে আছে? চিন্তা করলে এটা প্যারালালে আছে না, এটাও উপরের দিকে এটাও উপরের দিকে, প্যারালালে যখন থাকবে মানে সমান্তরালে যখন থাকবে, সেটা চিন্তা করবো হচ্ছে সিগমা ভি। আর যখন আমার অক্ষ এদিকে কিন্তু কাটবো এইভাবে, মানে চিন্তা করবো তলটা এইভাবে, তার মানে এই তলের সাথে এই অক্ষটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে কিনা, এখানে একটা কোণ তৈরি করছে, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তা করে সিমেট্রি পাবো, তখন ওই তলটাকে আমরা আর সিগমা ভি বলবো না, সেটাকে বলবো সিগমা এইচ। এরকম সিগমা এইচ যদি থাকে তাহলে অবশ্যই একটাই পাবো, আর যদি না থাকে শূন্যটা, মানে একের অধিক হবে না। কিন্তু এখানে সিগমা এজ ভি, বলতে কি হরিজন্টালি বুঝেছে নাকি? এজ বলতে কি বুঝেছে এখানে? এইচ এইচ আর বলতে ভি হ্যাঁ দিয়ে কি হরাইজন্টাল, বোঝায়? এইচ হচ্ছে ভার্টিক্যালি? হরাইজন্টাল আর ভি হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা ঠিক আছে। এখানে তাহলে আমি এতক্ষণ ধরে সিগমা ভি বুঝাচ্ছি, সিগমা ভি মানে হচ্ছে প্যারালাল, এটা অক্ষ উপরের দিকে, আর আমরা এই যে তিনটা যে কাটলাম, বোঝানোর জন্য তিনটা দেখাইছি, এই তিনটা যে কাটলাম তিনটাই হচ্ছে আমাদের অক্ষ যেদিকে ওই দিকেই, যার কারণে এগুলোর নাম হচ্ছে সিগমা বি, সিগমা এইচ না, এগুলো হচ্ছে সিগমা ভি। তার মানে আমি বললাম যে সিগমা বি যদি পাই, তার মানে সেখানে শূন্যটা তো আর নাই, তাহলে অবশ্যই প্রধান অক্ষর মানে এন এর মান যত, ততগুলাই আমি সিগমা ভি পাবো। তার মানে এই যোগটা মানে ব্যঞ্জনের ভিতরে আমি তিনটা তো দেখাইছি, মোট কথা এখানে থাকবে কয়টা, 6টা সিগমা বি। এটা আমরা বুঝে এরপরে মনে রাখতে হবে আর কি, যে সিগমা বি বা ভার্টিক্যাল কয়টা পাবো, প্লেন অফ সিমেট্রি 6টা পাবো। এবার আমরা সিগমা এসে চলে যাব। তো রোটেশনটা বলছি, এখন আমরা তল প্রতিসাম্যতাটা বুঝাচ্ছিলাম। তল প্রতিসাম্যর মধ্যে তিন ধরনের হতে পারে, যার মধ্যে আমরা সিগমা ভিটা জানলাম। এবার আমরা সিগমা এইচটা দেখবো। সিগমা এইচটা হচ্ছে গিয়ে, এখানে 6টার মধ্যে আরো পাওয়া যাবে, যেমন এখানে আঁকছিলাম আমি, যে এই তিনটা তো বুঝেছি, 6টার মধ্যে তিনটা, এই তিনটা মাত্র বুঝেছি, আর তিনটা হচ্ছে এইভাবে পাবো। এতক্ষণ তো কার্বন বরাবর, দুইটা কার্বন বরাবর মানে তল বসাইছি, এবার বন্ধন বরাবর, এই যে বন্ধনের মাঝ বরাবর দুইটা, মানে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড বিপরীত, এর মাঝ বরাবর যদি চিন্তা করি, এই কার্বন তিনটাই পাশে, এই কার্বন তিনটাই পাশে, বন্ধন বরাবর যদি ভাগ করি, এরকম করে তিনটা বন্ধন বরাবর ভাগ করা যাবে, তখনও আমরা এখানে ভার্টিক্যাল প্লেন পাবো। তো এখানে পাবো তিনটা, এখানে পাবো তিনটা, টোটাল পাবো হচ্ছে 6টা। ঠিক আছে, 6টা সিগমা ভি পাবো এইভাবে করে। আর এখানে কি লিখছি, যে সিগমা ভি হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, যেই তলের মধ্য দিয়ে যাবে সেটি হবে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি। মানে হচ্ছে এই যে প্রধান অক্ষ বরাবর যে তলটা কল্পনা করব, সেই বরাবর যে সিমেট্রিটা পাবো সেটাকে নাম দিব হচ্ছে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি, সিগমা ভি। তো সিগমা ভি হচ্ছে প্যারালালে থাকে, আর এন সি এন যদি হয় তাহলে এন সংখ্যক সিগমা ভি পাবো, অথবা শূন্যটা পাবো। এখানে যেহেতু C6, তার মানে 6টা পাবো সিগমা ভি, আর না হলে শূন্যটা পাবো। কিন্তু এখানে যেহেতু একটা দুই তিনটা পাই গেছি, বা 6টা তো কীভাবে পাইছি দেখাইলাম, মানে এখানে 6টাই আছে। এরপর হচ্ছে মলিকুলার প্লেন অফ সিমেট্রি, যে আমরা বলছিলাম যে যেই মলিকিউলগুলো হচ্ছে কি আমাদের 2D, 2D মানে হচ্ছে কি, যেগুলো হচ্ছে একটা তলের মধ্যে স্থাপন করা যায়, তাদেরকে আমরা 2D বলি আর কি। তো আর যাদেরকে আমরা তলের মধ্যে স্থাপন করতে পারবো না, মানে ত্রিমাত্রিক, তারা হচ্ছে 3D। যেমন অ্যামোনিয়ার কথা বলতে পারি, অ্যামোনিয়ার মধ্যে আমরা যে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে, তারা তলের মধ্যে নেই, একটা তলের মধ্যে নেই, তার মানে এদেরকে আমরা মলিকুলার মানে একটা প্লেনের মধ্যে বসাইতে পারবো না, একটা প্লেনের মধ্যে এটা রাখতে পারবো না, কাগজের তলের উপরে নিচে হয়ে যাবে। কিন্তু এটা একটা কাগজের মধ্যে, মানে একটা প্লেনের মধ্যে আছে এই যে বেনজিনটা, তার মানে এটাকে একটা তলের মধ্যে রাখা যাবে। এটাকে যদি একটা তলের মধ্যে রাখি, আর আমাদের অক্ষটা কাজ করতেছে উপরের দিকে, প্রধান অক্ষটা উপরের দিকে, আর মাঝ বরাবর যদি কাটতে পারি, এটাকে তলের মধ্যে রাখা মানে কি, মাঝ বরাবর কাটা যাচ্ছে সমানভাবে, মানে সিমেট্রি আছে, তার মানে এখানে সিগমা এইচ উপস্থিত আছে। সিগমা এইচ হচ্ছে কি বলছি, যে এইভাবে যদি সিমেট্রি করা যায় এবং তলটা যদি উপরে লম্বালম্বি থাকে, তখন সেটাকে আমরা বলি হরিজন্টাল প্লেন অফ সিমেট্রি, সিগমা এইচ। তার মানে এখানে সিগমা এইচ আছে, এবং আমি বলছি সিগমা এইচ হয় থাকবে না, নাহলে থাকলে
একটাই থাকবে, তার মানে এখানে সিগমা এইচ একটা পাইছি আমরা। তো এটাকে বলে মলিকুলার প্লেন। মলিকুলার প্লেন কাদের থাকবে? যারা হচ্ছে একটা তলের মধ্যে স্থাপন করা যাবে যৌগটাকে, যদি যৌগটাকে একটা তলের মধ্যে কল্পনা করা যায় তার মানে তার একটা মলিকুলার প্লেন আছে। এটাকে একটা তলের মধ্যে কল্পনা করা যায় না, যেহেতু এটার মধ্যে কোনো মলিকুলার প্লেন নেই। ঠিক আছে, তো এটা এক্সাম্পলের জন্য বললাম আর কি। তো আমরা এখানে সিগমা বি সিগমা এইচ চিন্তা করলাম, এখানে কোনো সিগমা ডি নেই, যেহেতু আমরা এখানে কোনো ধরনের মানে ওই যে বাইসেক্টরের ব্যাপারটা দেখানো যায় না, সিগমা ডির ব্যাপারটা যে দুইটাকে মাঝ বরাবর যে ছেদ করব ওইটা এখানে দেখানো যাচ্ছে না। তাহলে এখানে এই ব্যাপারটা আমি লিখছি যে প্রিন্সিপাল এক্সিস্ট নেই, মানে যেই তলে আছে তার সাথে লম্বভাবে তলে প্রতিসাম্যতা বিদ্যমান থাকলে সেখানে সিগমা এইচ উপস্থিত, শুধুমাত্র একটি সিগমা এইচ উপস্থিত থাকতে পারে, আর না হয় শূন্যটা থাকবে, ওইটাই বলছি। তো এখানে আমরা মূলত বেসিকগুলো বোঝার জন্য লিখছিলাম যে সিগমা ভি কীভাবে বের করতে হয়, সিগমা এইচ কীভাবে বের করতে হয়, এই বেসিকগুলো বোঝানোর জন্য আমরা বেনজিন দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাইছি যে সিগমা ভি কীভাবে বের করতে হয়, সিগমা এইচ কীভাবে বের করতে হয়। এখনও কিন্তু আমি প্রশ্নে যাইনি, এগুলো সব বেসিক বলতেছি। আলাদাভাবে বেনজিনের প্রশ্ন আসতে পারে, পানির প্রশ্ন আসতে পারে, অ্যামোনিয়ার প্রশ্ন আসতে পারে, এগুলার গ্রুপ বিন্দু গ্রুপ নির্ণয় করা, ওগুলাতে এখনো যাইনি, আমি জাস্ট বেসিক আলোচনা করতেছি। তো একই রকমভাবে আমরা সিগমা বি সিগমা এইচ এর ব্যাপারগুলো আমরা পানির অণু দিয়েও চিন্তা করতে পারি, যে পানির অণু দিয়ে যদি চিন্তা করি পানির অণুতে সিগমা বি কয়টা আছে আর সিগমা এইচ কয়টা আছে, সেটা বোঝার জন্য পানির অণুটাকে যদি আমরা এখানে রাখি, তো এটা এইভাবে ভি আকৃতির হয়। ঠিক আছে, এটাকে কিন্তু একটা তলে কল্পনা করা যায় না। ঠিক আছে, এটা কোনো প্লেনের মধ্যে নেই, যার কারণে আমরা এটাকে এভাবে যদি রাখি, এখানে একটা যদি কল্পনা করি যে তল খাড়াভাবে, পানি তো এইভাবে অক্ষ যদি চিন্তা করি, এই বরাবর যদি অক্ষ চিন্তা করি, এখানে হচ্ছে আমাদের এটা C2 এক্সিস্ট, যেহেতু দুইটা মলিকুল আছে, দুইটাকে যদি ঘুরাই, ও যাবে ওর জায়গায়, ও যাবে ওর জায়গায়, এখানে একটা তল কল্পনা করতে পারি, যেহেতু তলও এদিকে, মানে প্রধান অক্ষ এদিকে, তলও ওই দিকে, এখানে কত ডিগ্রি, মানে এখানে কি 90 ডিগ্রি নাকি হচ্ছে আমাদের সমান্তরাল, এটা নিশ্চয় সমান্তরাল বুঝে যাচ্ছে, যার কারণে এটা এখানে সিগমা ভি আছে, সিগমা ভি একটা পাইছি। এরকমভাবে আরেকটা কল্পনা করতে পারি যে এইভাবে যদি তলটা কল্পনা করি, এইভাবে তল কল্পনা করলে দুই পাশ বরাবর কাটবে, মানে বুঝতে যাচ্ছি যে এইভাবে আছে আর কি। এইভাবে যদি থাকে আমি দুইভাবে তল কল্পনা করতে পারি, এইভাবে যদি থাকে আমি এইভাবে যদি তল কল্পনা করি এই বরাবর, তার মানে এই দুই পাশ কি হচ্ছে সিমেট্রি হচ্ছে। আবার যদি আমি এইভাবে তল কল্পনা করি, তার মানে এই দুইটাকে যদি ভাগ করি মাঝ বরাবর, এই বরাবর ভাগ হবে, এইখান দিয়ে মাঝ বরাবর ভাগ হবে, দুই পাশ হয়ে যাবে, তো ওইভাবেও সিমেট্রি হয়, আবার এই বরাবর কাটলেও সিমেট্রি, ওই ব্যাপারটা এখানে বুঝেছি। আর অক্ষটাও উপরের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তো অক্ষ যেদিকে তল ওই বরাবরই আমি দিতেছি, তল যদি এইভাবে দিতাম তাহলে সেটা কিন্তু আমাদের সিগমা বি হইতো না, এইভাবে যদি তল দিতাম। এইভাবে দিলে কি এটা কি সিমেট্রি হবে? এইভাবে যদি কাটতে যাই আমি, এভাবে কাটতে গেলে সিমেট্রি হবে না, যার কারণে এখানে কোনো সিগমা এইচ নাই, এখানে আছে হচ্ছে শুধু সিগমা ভি। এবং সিগমা ভি কয়টা আছে? দুইটা সিগমা ভি আছে, যেহেতু C2, আমি আগেই বলছি CN থাকলে তার মানে এখানে আমাদের সিগমা ভিও কয়টা থাকবে, হয় n সংখ্যক থাকবে নাইলে শূন্যটা থাকবে। এখানে যেহেতু আমরা সি টু পাইছি, তার মানে এখানে আমাদের 2 সিগমা ভি আছে। তো সেটা কিভাবে আছে, এই যে দুইটা এঁকে দেখাইছি কিভাবে আছে। তো এইভাবে করে আমরা আশা করি সিগমা ভি আর সিগমা এইচ বুঝতে পারছি। এখানে কিন্তু সিগমা এইচ নাই, কেন নাই সেটা বুঝাইলাম, আশা করি বুঝতে পারছি যে সিগমা এইচ কেন নাই এখানে। কারণ হচ্ছে এটা আমাদের আগের মতো মলিকিউল, মানে ওই যে 2D না, বা এটাকে আমরা যদি লম্বভাবে অক্ষের সাথে, অক্ষ যেভাবে আছে উপরের দিকে ওইটার সাথে লম্বভাবে যদি ছেদ করি সিমেট্রি পাই না, আগেরটাতে পাইছি, এটাতে কোনো সিমেট্রি পাচ্ছি না, যার কারণে এখানে সিগমা এইচ নেই, আর সিগমা ডিও নেই এটার মধ্যে। এবার আমরা অ্যামোনিয়াতে চলে যাই। অ্যামোনিয়া অণুর রোটেশনাল এক্সিস যদি চিন্তা করি, এই যে অ্যামোনিয়াটা, এই অ্যামোনিয়া অণুর যদি রোটেশনটা যে CN সেটা কত সেটা বোঝার চেষ্টা করি। অ্যামোনিয়াতে যেহেতু হাইড্রোজেন আছে 3টা, তার মানে এখানে যদি আমি একটা তল কল্পনা করি, মানে অক্ষ কল্পনা করি, এইখানে যদি ঘুরাই, সেক্ষেত্রে আমাদের 3টা হাইড্রোজেনের জন্য আমরা যদি 360কে 3 দিয়ে ভাগ করি, তার মানে 120 ডিগ্রি পাবো, বা এখানে 120 ডিগ্রি দিয়ে 360কে ভাগ করে 3 পাবো, মোট কথা এখানে C3 পাবো, যেহেতু 3টা হাইড্রোজেন আছে, মানে 3বার ঘুরাইতে হবে এটাকে। তাহলে এখানে আমরা C3 এক্সিস বিদ্যমান, তাহলে এটা হচ্ছে একটা 3D অণু, এটা কিন্তু 2D না। মলিকুলার প্লেনগুলো হচ্ছে কখন থাকে, যখন 2D হয়, কিন্তু এটার মধ্যে বলছি কোনো মলিকুলার প্লেন নেই। ঠিক আছে, মলিকুলার প্লেন নেই, তো যার কারণে এটাকে কোনো মলিকুলার প্লেন, মানে 3D অণু হওয়ার কারণে, মানে 3D বলতে কি, এটা হচ্ছে গিয়ে
তিনটা দিক থাকবে। এভাবে করে ধরলাম যে তিন দিকে তিনটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, তিন দিকে তিনটা হাইড্রোজেন। তার মানে এটাকে কি কোনো পানির অণুর মতো আর কি, এটাকে কোনো এর মধ্যে রাখা যাবে, তলের মধ্যে বেঞ্জিনের মতো রাখা যাবে? রাখা যাবে না। বেঞ্জিনের গুলো এইভাবে আছে, মানে একই এর মধ্যে আছে, এভাবে করে ছয়টা আছে, কিন্তু এগুলো উঁচা নিচা। অ্যামোনিয়াটা হচ্ছে এভাবে উঁচা নিচা, যার কারণে এটাকে একটা তলের মধ্যে রাখা যাচ্ছে না, একটা এইদিকে একটা ওইদিকে, যার কারণে এটাকে একটা প্লেন দিয়ে কাটা যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের থাকতে পারে, সিগমা ভি থাকতে পারে। তো প্রথমে আমি C3টা বুঝাইছি যে এটাকে যদি ঘুরাই, এভাবে ঘুরাই একটা একটা জায়গায় যাবে, ধরলাম লালটা যাবে এই জায়গায়, ও যাবে ওই জায়গায়, এভাবে করে স্থান চেঞ্জ করবে, যার মানে C3 উপস্থিত এখানে, যেহেতু তিনটা হাইড্রোজেন আছে। তো 3D অণু হওয়া এখানে কোনো মলিকুলার প্লেন নেই। আর এখানে C3 সাপেক্ষে আমরা, C3 এর সাপেক্ষে কোনো সিগমা এইচও নেই। সিগমা এইচ যেটাকে বলছিলাম যে সিগমা এইচ এটাতে থাকবে না। কেন থাকবে না মাত্র বুঝেছি। এখানে এটা যদি মলিকুলার প্লেন থাকতো তাহলে অক্ষের সাথে একটা তল কল্পনা করতাম লম্বালম্বি, তাহলে আমাদের এখানে সিগমা এইচ থাকতো। কিন্তু এটা যেহেতু আমাদের মলিকুলার প্লেনের মধ্যে নাই, এটা একটা 3D অণু, যার কারণে হচ্ছে মানে ত্রিমাত্রিক অণু, যার কারণে এখানে আমাদের কোনো সিগমা এইচ নেই। সিগমা এইচ বলতে কি বোঝায়, অক্ষ যেদিকে তার লম্বভাবে যদি একটা তল কল্পনা করি, যদি সিমেট্রি পাই তাহলে সিগমা এইচ আছে, কিন্তু তল কল্পনা করার পরে সিমেট্রি পাচ্ছি না, সমানভাবে বিভক্ত করতেছে না, যার কারণে এখানে কোনো সিগমা এইচ নাই। তো এখানে তাহলে কি থাকতে পারে, এখানে হচ্ছে আমাদের সিগমা ভি থাকতে পারে। সিগমা ভি কীভাবে থাকবে সেটা হচ্ছে অনেকটা এরকমভাবে চিন্তা করি যে এখানে যদি আমি তিনটা তল কল্পনা করি, মানে তিনটা হাইড্রোজেন তিন পাশে আছে, তাহলে আমি যদি এই বরাবর কাটি, এই বরাবর যদি কাটি, তার মানে দুই পাশে দুইটা হাইড্রোজেনকে, মানে এই বরাবর এভাবে যদি কাটি, এটা কিন্তু মাঝ বরাবর কাটবে, এটা মাঝ বরাবর কাটবে, কিন্তু এই দুইটা দুই পাশ হয়ে যাবে। তার মানে এখানে এই পাশেও হাইড্রোজেন, এই পাশেও হাইড্রোজেন আছে, আর এইটাকে তো মাঝ বরাবরই কাটছি নাইট্রোজেন সহ। তখন আমাদের চিত্রটা এরকম হবে অনেকটা। বুঝাতে যাচ্ছি মূলত এইভাবে যে ধরলাম এই পাশে আমাদের হাইড্রোজেনটা আছে, এই পাশ দিয়ে হচ্ছে এই হাইড্রোজেনটা আছে, আর এই পাশে এই হাইড্রোজেনটা আছে। আমি যদি এইভাবে একটা তল কল্পনা করি, এই বরাবর এই বরাবর যদি একটা তল কল্পনা করি, এই হাইড্রোজেনটা যদি বৃত্তাকার হয়, নাইট্রোজেনটাও যদি বৃত্তাকার হয়, সমান সমানভাবে ভাগ হবে। আর এই পাশে হাইড্রোজেন আছে, এই পাশেও হাইড্রোজেন আছে, মানে দুই সাইডটা দেখতে সমান হচ্ছে, তার মানে এখানে একটা সিমেট্রি আছে। তো এরকমভাবে আমরা কয়টা পাবো, এরকমভাবে আমরা এই পাশেও যদি এটাকে চিন্তা করি, মানে এটা এই চিত্রটাকে যদি এইভাবে চিন্তা করি, এইভাবে যদি চিন্তা করি, এই বরাবর যদি আমি কাটি, তার মানে এই পাশেও হাইড্রোজেন, এই পাশেও হাইড্রোজেন, এটা সমানভাবে এখানে একটা পাইলাম। আবার এই বরাবর যদি কাটি, তাহলে এই পাশে আবার এই পাশে সিমেট্রি আছে, এটা তো মাঝ বরাবর কাটছে, আবার এইভাবে কাটলে এই পাশে হাইড্রোজেন আছে, এইভাবে করে কয়টা পাবো, তিনটা পাবো। এভাবে করে আমি তিনটা সিমেট্রি পাবো, যেটা হচ্ছে এই চিত্রের মধ্যে দেখাইছি, যে এইভাবে একবার কাটছি, এভাবে একবার কাটছি, এভাবে একবার কাটছি, যেটা আমি ওই যে 3Dতে মাত্র যেভাবে কলম দিয়ে বুঝলাম আর কি, যে এগুলো সবগুলো হচ্ছে সমান্তরালে আছে। সমান্তরালে কীভাবে আছে আশা করি বুঝতে পারছি। হ্যাঁ বলো। হ্যালো। তুমি কন্টিনিউ করো। আচ্ছা অনেক এখানে, সময় হাতে দেখে আর কি। আচ্ছা তাহলে এইখানে আমাদের যে তলগুলো কল্পনা করছি সেগুলো কিন্তু অক্ষও কিন্তু উপরের দিকে, অক্ষ উপরের দিকে, তলগুলোও এভাবে করে কল্পনা করতেছি আমি। তার মানে এখানে কি, এটা কি সমান্তরালে কল্পনা করছি নাকি লম্বালম্বিভাবে? নিশ্চয়ই সমান্তরালে। সমান্তরালে যেহেতু কল্পনা করছি, তার মানে এগুলো হচ্ছে সিগমা ভি। সিগমা এইচ তো নাই, আগেই বলছি, এগুলো হচ্ছে সিগমা ভি। এরকম করে সিগমা ভি কয়টা পাইলাম, তিনটা পাইলাম। তার মানে আমাদের এই যৌগটার মধ্যে সিগমা ভি আছে হচ্ছে কয়টা, সিগমা ভি উপস্থিত আছে, এবং কয়টা আছে, তিনটা আছে। কীভাবে আছে সেটাও বললাম। আর আরেকটা ট্রিক্স হচ্ছে, এত কিছু না বুঝে ডাইরেক্ট এখানে যেহেতু C3 পাইছি, তার মানে এখানে সিগমা ভিও কয়টা পাবো, তিনটা পাবো এই রুলস দিয়ে, ঠিক আছে, 3 সিগমা ভি পেয়ে যাবো। তো এইগুলোই আমি এখানে লিখলাম যে বেসিকের মধ্যে যে তিনটি সিগমা ভি রয়েছে, এই তলগুলি নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণুকে সংযুক্ত করে এবং অণুকে দুইটি সমান অংশে ভাগ করে, যেটা একটু আগে দেখাইলাম, এবং এগুলো সবাই সমান্তরালে আছে, ঠিক আছে। তো প্রিন্সিপাল এক্সিসের সাথে সমান্তরাল, অর্থাৎ প্রিন্সিপাল এক্সিস দিয়ে যায় এরকম তিনটি প্লেন পাওয়া যায় সম্ভব, যাদের মধ্যে সিমেট্রি উপস্থিত। তো এখানে সিগমা ভি হচ্ছে তিনটা। এই সূত্র দিয়ে আমরা তিনটা সিগমা ভি মনে রাখার কৌশল, কিভাবে তিনটা সিগমা ভি আছে এইভাবে করে আছে। তো এগুলোই ছিল বেসিক। এখন আমরা একটা প্রশ্নে চলে যাব, সেই প্রশ্নটা মানে এখন বেসিক আলোচনা শেষ, এবার বেসিক যেগুলো শিখলাম এই পর্যন্ত ওগুলো দিয়ে আমি এখন প্রশ্নগুলো সলভ করব। যেমন এই প্রশ্নটা আমাদের আসতে পারে, বিন্দু গ্রুপ কাকে বলে এবং নিম্নলিখিত অণুগুলোর বিন্দু গ্রুপ নির্ণয় করো। এই তিনটা গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসে। তো বিন্দু গ্রুপ কাকে বলে, এটা ক বিভাগের জন্য আমরা পড়ছি যে যে কোনো অণুর প্রতিসাম্য উপাদানের সম্পূর্ণ সেটকে বিন্দু গ্রুপ বলে। মানে হচ্ছে আমাদের এই যে লাস্ট পর্যন্ত আমরা যে কয়টা আছে সিমেট্রি, এই ব্যাপারটা বের করাটাকেই বলা হয় বিন্দু গ্রুপ, ঠিক আছে। মানে আমাদের এই যে
C2B, এই গ্রুপটাকে একসাথে বলা ডাক নাম হচ্ছে C2B, ঠিক আছে? এই তিনটা গ্রুপ যার মধ্যে যে যৌগগুলোর মধ্যে উপস্থিত থাকবে শুধুমাত্র এই তিনটা উপাদান, তাদেরকে আমরা নাম দিব হচ্ছে C2B বিন্দু গ্রুপ। তার মানে বিন্দু গ্রুপ হচ্ছে উপাদানের সেট, এই পুরোটা একটা সেট, ঠিক আছে? হ্যাঁ বলতেছি যে এক্ষেত্রে দেখলাম একটা জিনিস যে C2 বা C3 যতই আসুক এন এন এর মানটা, ওই মানটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে সিগমা ভি এর মানটা মানে একই রকম আইতাছে। দুইটা হয় ওখানে, এখানে দুইটা হয়। এটা কি মানে মিল আছে নাকি এখানে কোনো? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সূত্রটা প্রকৃত বললাম। মানে এই প্রকৃত সূত্রটা তো অক্ষ এই হলো জন্যই লিখলাম যে এই সূত্রটা দিয়ে আমরা বের করে ফেলতে পারি এটা, যে আমাদের n এর মান যা হবে তা দিয়ে সিগমা বিটা বের করে ফেলতে পারবো। কিন্তু কিভাবে বের হয় সেটা আমি বুঝাইলাম আর কি। ট্রিক্স হচ্ছে এইভাবে মনে রাখা আর কি। বুঝছি, বুঝছি। তো এই যে আমি এখন এতক্ষণ বেসিকগুলো মূলত বুঝাচ্ছি কারণ যাতে বুঝতে পারি কিভাবে এগুলো আসতেছে। এখন আমরা ডাইরেক্ট প্রশ্নে কিভাবে লিখবো, খাতায় কিভাবে লিখবো এটাই দেখবো, এবং কিভাবে মনে রাখবো। যে প্রথমত বিন্দু গ্রুপ কাকে বলে সেটা বললাম, যে যে কোনো অণুর প্রতিসাম্য উপাদানের সম্পূর্ণ সেটকে, এতক্ষণ ধরে যা যা বের করলাম, এই যে CN, এরপরে সিগমা বি সিগমা এইচ, এগুলো সবগুলোকে একসাথে আমরা বলবো কি, সবগুলো সেটকে বিন্দু গ্রুপ বলে। তো একটি বিন্দু গ্রুপ দ্বারা অণুতে প্রতিসাম্যের ধরন বোঝা যায়, মানে অণুটা কিভাবে আসছে, স্ট্রাকচারটা কিভাবে, এটা কি ধরনের অণু সেটা বোঝা যায়, প্রতিসাম্য ধরনটা বোঝা যায় এই গ্রুপগুলো দ্বারা। এরপরে হচ্ছে আমরা বিন্দু গ্রুপ কি জানলাম, এবার এই অণুগুলার আমরা বিন্দু গ্রুপ নিয়ে আলোচনা করবো। প্রথমে পানির আমরা ধাপে ধাপে সবগুলো জেনে আসছি, রোটেশন কিভাবে হয়, এরপরে সিগমা ভি আছে কিনা, এগুলো আমরা জেনে আসছি। তো ওগুলাই আমি এখানে বলতেছি। আমরা জানি যে পানির অণুর প্রতিসাম্য উপাদানগুলো বিশ্লেষণ করি, আমরা যদি পানির অণুগুলোর উপাদানগুলো বিশ্লেষণ করি তাহলে দেখবো যে এখানে C2 অক্ষ উপস্থিত আছে, একটা C2 অক্ষ আছে, এরপর দুইটা সিগমা বি তল আছে, আর একটা অভেদ আছে। এটা আমি প্রথমে লিখে ফেললাম, কিন্তু এগুলো পেলাম কিভাবে? সেগুলো হচ্ছে এইভাবে, যে পানির অণুটাকে যদি আমি এইভাবে লিখি, তো এখানে যে আমি একটা তল কল্পনা করি, তল না অক্ষ কল্পনা করি, তো এখানে দুইটা হাইড্রোজেন যেহেতু একই রকম, একটাকে A আর একটাকে B নাম দিলাম। এটা আমরা জানি যে এখানে হাইড্রোজেন যেহেতু দুইটা আছে, তার মানে এখানে C2 হবে। এটা তো আমরা এতক্ষণ ধরে বুঝে আসলাম, যে যখন দুইটা পরমাণু থাকে এবং একটা অক্ষ চিন্তা করি তখন এখানে C2 হয়, এবং এরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। তাহলে এখানে আমি কতক্ষণ পর্যন্ত এই রোটেশনটা করব, যতক্ষণ না আমি আইডেন্টিটি পাবো, মানে আগের মতো পেয়ে যাব। তো এখানে প্রথমবার ঘুরে এলে দেখলাম যে HB গেল H এর জায়গায়, H গেল এই জায়গায়, এটা তো আমরা আগে দেখলাম। এরপরে এখানে স্টপ করবো না, কারণ আমি বললাম কি, শুরুর যোগটা আবার ফিরে পেতে হবে। এইটা আর এটা দেখতে একই রকম হতে পারে, এটাকে ইকুইভ্যালেন্ট বলবো, কিন্তু আইডেন্টিটি না। আইডেন্টিটি পাওয়া পর্যন্ত আমাকে করতে হবে। এটাকে আবার 180 ডিগ্রি ঘুরাবো, ঘুরালে লাস্ট পর্যন্ত পূর্বের মৌলটা ফিরে পাবো, 3 নাম্বারটা। তার মানে এটা আইডেন্টিটি আর এটা ইকুইভ্যালেন্ট। তো এই পর্যন্ত যাওয়ার পর আর করার দরকার নেই, কারণ আগের যোগটা আমি ফিরে পাইছি। তো এখানে H2O অণুর প্রতিসাম্য ক্রিয়া অনুধাবনের জন্য আমরা হাইড্রোজেন পরমাণুকে নামগুলো দিছি, এটা তো বললাম। এবং যে অক্ষটাকে প্রধান অক্ষ চিন্তা করবো সেটা হচ্ছে জ্যাড অক্ষ বরাবর চিন্তা করবো। এক্ষেত্রে জ্যাড অক্ষ বরাবর 180 ডিগ্রি কোণে দুইবার ঘুরেছি। এখানে আমাদের এখানে একটা ঘুরেছি, এখানে একটা ঘুরেছি, দুইবার ঘুরেছি। দুইবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পর আইডেন্টিটিটা পাওয়া গেছে। তাই এক্ষেত্রে C2 অক্ষ উপস্থিত, মানে C2 পাইছি দুইবার ঘোরার কারণে। তো এখানে কোনো C3 নাই। C2 কিভাবে আছে সেটা আগেও বলছিলাম, তো এটার মধ্যে উত্তরটা দেখলামই। তো C2টা এইভাবে আছে, এবং এবার আমরা এখানে রোটেশনের ব্যাপারটা শেষ। C2 আছে, এখানে কোনো C3 C4 এগুলো তো থাকবে না, এগুলো আমরা আগে দেখলাম। এখানে শুধু C2 আছে। এখন আমরা এখানে তল প্রতিসাম্যতা দেখবো। তল প্রতিসাম্যতা তিনটা আছে, একটা হচ্ছে সিগমা ভি, সিগমা এইচ, সিগমা ডি। এতগুলো থাকবে না নিশ্চয়ই, এটা সিম্পল অনু। কোনটা আছে দেখি, এটা একটু আগে বুঝেছি চিত্রটা দিয়ে, যে এখানে সিগমা ভি আছে। সিগমা বি কয়টা আছে? দুইটা আছে। তো এক্ষেত্রে দুইটি ভার্টিক্যাল প্লেন উপস্থিত। H2O অণুর ক্ষেত্রে কোনো SN অক্ষর নেই। SN আগেই বলছিলাম যে SNটা বোঝানোর সময়, SNকে বলা অপকৃত ঘূর্ণন প্রতিসাম্য। অপকৃত ঘূর্ণন প্রতিসাম্য দুইটা স্টেপে হয়। একটা হচ্ছে গিয়ে ঘূর্ণন, মানে ঘুরাইতে হবে, আর একটা হচ্ছে গিয়ে তাকে ঘুরানোর পরে, বুঝি নাই। ছায়া পড়ে যে অন্ধকার লাগে still। অন্ধকার লাগতেছে, এই যে লাইটের এখন কারণে। আলো, এখন আলো। অ্যাসেন এর কথা যেটা বলতে যাচ্ছিলাম, অ্যাসেনটা হচ্ছে এইটা, যে অ্যাসেনের মধ্যে প্রথম হচ্ছে কি আমাদের রোটেশন করতে হয়। রোটেশন করলে এইগুলো চলে যাবে উপরে, এইগুলো চলে যাবে নিচে। এরপর রোটেশন করার পরে সেই ক্ষেত্রে আবার ওই বরাবর, যেই বরাবর অক্ষটা চিন্তা করছি তার লম্বালম্বী, অক্ষটা যদি এই বরাবর চিন্তা করি তার লম্বালম্বী একটা তল কল্পনা করতে হবে। এইভাবে 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 যদি অক্ষ হয়, লম্বালম্বী তল হচ্ছে এইটা, মানে 90 ডিগ্রিতে। তো এই বরাবর তল কল্পনা করার পরে, মানে এখানে রিফ্লেকশন করতে হবে। রিফ্লেকশন মানে কি, এই পরমাণুগুলা এই পাশে চলে আসবে, এই পরমাণুগুলো এই পাশে চলে আসবে। আসার পর যদি আমরা সিমেট্রিটা খুঁজে পাই, তাহলে সেটাকে আমরা বলবো যে SN আছে। তো এইখানে আমরা দেখছিলাম যে এইগুলোকে যদি এই পাশে আর এইগুলোকে যদি এই পাশে লিখি, তাহলে আমরা এটার মতো একটা যোগ, মানে আমাদের আইডেন্টিটি মানে একটা প্রতিসাম্য পাইলাম। প্রতিসাম্য যদি পাই বা ইকুইভ্যালেন্ট পাই, তার মানে এখানে SN আছে। কিন্তু এই ব্যাপারটা এইটার মধ্যে নাই, পানির অণুটার মধ্যে নাই।
যার কারণে আমরা বলতে পারি যে পানির অণুতে আমাদের কোনো অ্যাসেন অক্ষর নেই, যে পানির অণুর ক্ষেত্রে কোনো অ্যাসেন অক্ষর নেই। পানির অণুতে আমি একবার রোটেশন করে আবার এই মাঝ বরাবর রোটেশনটা তো আমরা উপরের দিকে করতেছি, তো মাঝ বরাবর তল কল্পনা করলে তো কোনো সিমেট্রি পাবো না, যার কারণে এখানে কোনো অ্যাসেন অক্ষর নেই। তো এবং হরিজন্টাল প্লেনও অনুপস্থিত। হরিজন্টাল বলতে সিগমা এইচকে বুঝেছি, সিগমা এইচও নেই। কেন নেই সেটাও বুঝেছি, যে এখানে এটা মাঝে বরাবর একটা তল কল্পনা করলে অক্ষটা উপরের দিকে, মাঝে বরাবর তল কল্পনা করলে এখানে কোনো সিমেট্রি পাবো না। আমরা বলছিলাম যে সিগমা এইচ কখন থাকবে, যখন অক্ষের সাথে লম্বভাবে থাকবে। কিন্তু লম্বভাবে এখানে যদি আমি একটা তল কল্পনা করি এইভাবে, যে এটাকে যদি আমি উপরে চিন্তা করি, মানে আমার অক্ষটা যদি এইভাবে হয়, আমি যদি এইভাবে করি, এইভাবে যদি অক্ষটা হয়, তাহলে আমার তলটা যদি এই বরাবর থাকে, তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। কিন্তু এখানে কি কোনো সিমেট্রি পাবো? উপরে হচ্ছে অক্সিজেন, নিচে হচ্ছে হাইড্রোজেন, তাহলে কি কোনো সিমেট্রি পাবো? কোনো সিমেট্রি পাবো না, যার কারণে এখানে কোনো সিগমা এইচ নাই, সিগমা এইচ নেই। এর পাশাপাশি অ্যাসেন অক্ষ নেই। তো মোট কথা এখানে তাহলে কী কী পাইলাম? H2 অণুর উপাদানের সেটগুলো কী কী পাইলাম? অভেদ। ই তো বুঝছি, ই সকল মৌলের ক্ষেত্রে আছে। আইডেন্টিটি শুরুতে বলছিলাম না, এখানে আইডেন্টিটি পাইছি, মানে ই আছে, ই সকল অণুর ক্ষেত্রেই থাকবে। আর ই একটা তো পাইছি, পাশাপাশি এখানে C2 পাইছি, একটা পাইছি C2। এরপর হচ্ছে এখানে সিগমা ভি পাইছি, সিগমা ভি কয়টা পাইছি? এই যে দুইটা সিগমা ভি পাইছি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যে এখানে এই উপাদানগুলো যদি থাকে, এই উপাদানগুলোকে নাম দেয়, এই বিন্দু গ্রুপটার নামটা মুখস্থ রাখতে হবে। এই তিনটে উপাদান বিশিষ্ট বিন্দু গ্রুপের নাম হচ্ছে C3b। এখানে C2b, C2 কেন হয়েছে? কারণ এখানে C2 আছে। আর এখানে ভি কেন হয়েছে? কারণ এখানে ভি আছে, এইচ নাই, কোনো হরিজন্টাল নাই, সেজন্য এইচ কিন্তু আসে নাই। এভাবে করে মনে রাখতে পারি এই বিন্দু গ্রুপটা, এই সেটটার নাম হচ্ছে C2b। তাহলে সুতরাং চারটি, এই যে এখানে চারটা আছে টোটাল, একটা দুইটা আর এখানে দুইটা, টোটাল চারটা উপাদানের সেট হওয়ায় এদের H2O অণুর বিন্দু গ্রুপটা হবে হচ্ছে C2b। আশা করি এভাবে মনে রাখতে পারো। তাহলে আমরা দ্বিতীয়টাতে চলে যাচ্ছি, অ্যামোনিয়াটার যদি আলোচনা করি, অ্যামোনিয়া অণুর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার, পিরামিডাকার, ত্রিকোণীয় পিরামিডাকার, যার একটি C3 আবর্তন অক্ষ বিদ্যমান। একটু আগে বুঝেছি C3টা কীভাবে আছে। এভাবে করে এখানে যদি তিনটা নাম দিই, এখানে আমরা এ বি সি তিনটা নাম দিয়েছি, তার মানে এটাকে যদি আমি একবার ঘুরাই, যেহেতু তিনটে উপাদান আছে, তার মানে এখানে আমাদের 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে, তিনবার ঘুরাইতে হবে C3, এটা বোঝা যাচ্ছে। এটা যাবে এই জায়গায়, এটা যাবে এই জায়গায়, এটা যাবে এই জায়গায়, এভাবে করে পরিবর্তন হলো। তো এটা তো আমরা ইকুইভ্যালেন্ট পাইছি। আমি বলছি কতক্ষণ পর্যন্ত এটাকে ঘুরাবো? যতক্ষণ না আবার আগেরটা আইডেন্টিটি ফিরে পাই। এটাকে আবার ঘুরাবো, ঘুরালে এটা চেঞ্জ হয়ে এটা হবে, এটা এখনও ইকুইভ্যালেন্ট, এখনও আইডেন্টিটি পাইনি। আবার ঘুরাবো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, লাস্টবারে যাই আমরা দেখলাম যে এটা যেটা ছিল এটাই পেয়ে গেছি। আশা করি এটা বুঝতে পারবো কীভাবে ঘুরাইছে। এর পরবর্তীতে যেখানে আমরা দেখলাম যে কয়বার ঘুরেছি, এখানে একবার, দুইবার, তিনবার, তার মানে এখানে C3। এক্ষেত্রে জেড অক্ষ বরাবর 120 ডিগ্রি কোণে তিনবার ঘূর্ণনে আইডেন্টিটি পাওয়া গেছে, তাই এক্ষেত্রে C3 অক্ষ উপস্থিত। আর অ্যামোনিয়া অণুতে কোনো হরাইজন্টাল প্লেন এর উপস্থিতি নেই। হরাইজন্টাল প্লেন কেন নেই? একটু আগে বুঝেছি, এখানে এটা কোনো মলিকুলার প্লেনে নাই, এটা হচ্ছে 3D অ্যাঙ্গেল আছে, যার কারণে মাঝ বরাবর যদি কাটি, ওই যে পানির অণুটার মতো যদি মাঝ বরাবর কাটি, এখানে উপরে অক্সিজেন আর নিচে হাইড্রোজেনের কারণে কোনো সিমেট্রি পাই না, মানে সিগমা এইচ নাই। সেমভাবে এখানেও মাঝ বরাবর যদি কাটি, নিচে হাইড্রোজেন উপরে নাইট্রোজেন, কোনো সিমেট্রি পাবো না। অক্ষের সাথে লম্বালম্বি তল কল্পনা করা যায় না, সিমেট্রি পাওয়া যায় না, যার কারণে এখানে কোনো সিগমা এইচ বা হরাইজন্টাল প্লেন নেই, উপস্থিতি নেই। এবং এখানে কোনো অ্যাসেন অক্ষ নেই। অ্যাসেন অক্ষর মধ্যেও বলছে কি, ওই যে লম্বতল চিন্তা করতে হয়, এদিকে যদি আমার অক্ষ হয়, এদিক বরাবর যদি লম্বতল কিন্তু কল্পনা করি, এখানে কোনো আমাদের সিমেট্রি পাই না, যার কারণে এখানে অ্যাসেনও নেই। এরপর হচ্ছে অ্যামোনিয়া অণুতে তিনটি ভার্টিক্যাল প্লেন রয়েছে। কিভাবে রয়েছে সেটা এখানে বুঝেছিলাম, এখানে আমি বুঝেছিলাম যে তিনটা কিভাবে আছে একটু আগে। অণুতে তিনটি ভার্টিক্যাল প্লেন রয়েছে। অ্যামোনিয়া অণুর প্রতিসাম্যের উপাদান তাহলে টোটাল কী কী পাইলাম? একটা ই তো থাকবেই, C3 আছে। এরপরে আমরা বলছিলাম যে সিগমা বি, যদি 3 যেহেতু আছে এখানে, সিগমা বি কয়টা থাকবে? তিনটা থাকবে, 3 সিগমা ভি। এরপর সুতরাং অ্যামোনিয়া অণুর মধ্যে বিন্দু গ্রুপ হবে কি? C3V। এটা অনেকটা আগেরটার মতো, আগেরটা ছিল পানিরটা C2V, কারণ এখানে C2 ছিল, কিন্তু এটাতে C3 আছে, যার কারণে এখানে নাম হবে C3V। এটা মনে রাখতে হবে। এখানে টোটাল কয়টা আছে? 3টা, 4টা, 5টা। এখানে 5টা আছে উপাদান, 5টা উপাদানের সেটটাকে আমরা বলছি C3V। আশা করি অ্যামোনিয়াটাও বুঝতে পারছি। আর এই যে চিত্রটা এখানে দিছি, যে কিভাবে করে তিনটা আছে সিগমা ভি, এই তিনটা চিত্রটা। এবার লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে ইথিলিন। ইথিলিনেরটা হচ্ছে গিয়ে C2H2, যেটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি। C2H2 এর মধ্যে এটা একটা 2D মৌল, আগে বুঝেছিলাম। এই জায়গায় এই যে ইথিলিনেরটা মলিকুলার মৌলের প্লেনের মধ্যে এদিক বরাবর, মানে উপরের দিক বরাবর যদি আমি একটা তল কল্পনা করে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে এখানে একটা C2 উপস্থিত ছিল। এরপরে এদিক বরাবর তল কল্পনা করে যদি আমি ঘুরাই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এখানে একটা C2 আছে। আবার এদিক বরাবর তল কল্পনা করে যদি আমি ঘুরাই এটাকে, তাহলে এখানে আর একটা C2 আছে। তার মানে এখানে কয়টা C2 আছে? তিনটা C2, কিন্তু এখানে কোনো C3 C4 নাই, যার কারণে এখানে আমাদের প্রধান অক্ষ কোনটা?
তিনটাই তো সি টু, এটাও সি টু, এটাও সি টু, এটাও সি টু। এর মধ্যে বলছিলাম যেটা লম্ব বরাবর আছে, উপরের দিকে আছে মলিকুলার প্লেনের সাথে, মলিকুলার প্লেনটা যদি আমার পৃষ্ঠাটা হয় তার সাথে অক্ষটা হচ্ছে উপরের দিকে, তার মানে এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল লম্বভাবে আছে। যদি লম্বভাবে থাকে তাহলে এই তিনটা সি টুর মধ্যে আমরা লম্বটাকে বলবো প্রধান অক্ষ, মানে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। আর বাকি যে দুইটা সি টু আছে সেগুলো হচ্ছে সেকেন্ডারি এক্সিস। এগুলো আগের ক্লাসে আলোচনা করছিলাম, ওখান থেকেই বলে ফেলতে পারি যে সি টু হচ্ছে এইটা, এই সি টুটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। আর এদিক বরাবর একটা সি টু আছে, এদিক বরাবর একটা সি টু আছে। আর এই সি টুটা খাতার মধ্যে দেখা যাচ্ছে দুদিক বরাবর, কিন্তু এটা মূলত উপরের দিকে আছে। আর এটা আছে খাতা বরাবর এইভাবে, এটা আছে খাতা বরাবর এইভাবে। তার মানে এই বাকি দুইটা কিন্তু মলিকুলার প্লেনে আছে, আর এটা আছে উপরের দিকে প্রধান অক্ষটা। তো ইথিলিন অণুর গঠন এটা কিভাবে? এটা কি আগের ক্লাসে আলোচনা করছিলা? হ্যাঁ ইথিলিনটা কি আগের ক্লাসে আলোচনা করছিলা? হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসে আলোচনা করছিলাম ইথিলিনটা নিয়ে, ওই চিত্রগুলো নিয়ে। কখন? আজকে একটা হয়েছে নাকি মাঝখান দিয়ে? আমি করি নাই ক্লাস। এটা তো আলোচনা করছিলাম, এটা আলোচনা করে ওই এটাও আলোচনা করছিলাম। এই যে এখানে বলছিলাম না আমি যে এর এখানে last ইনফিনিটি class-এ কেন আমি হয়। বেঞ্জিন বলি তো। শোনো, লাস্ট ক্লাস আমি বেঞ্জিন মানে বেঞ্জিনে তুমি বিস্তারিত আলোচনা করো নাই, বলছো যে পরবর্তীতে ক্লাসে করাবা হ্যাঁ, বেঞ্জিনেরটা। এই যে বেনজিনটা এতটুকু আজকে আলোচনা করছি, বেনজিনের এখান থেকে শুরু করছি, বেনজিনের ইথিলিন আলোচনা যেটা করাইলা দেখালে এটা তো করো নাই। এটা করাইছিলাম লাস্টের দিকে। এটা ইথিলিন করাইয়েই তো আমি এখানে আসছি, এইগুলো বলে এরপরে এই জায়গায় এটা বলেই তো শেষ করছিলাম। আচ্ছা আরেকবার দেখিও, আরেকবার দেখার বলতেছি পরও যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলিও। ইথিলিন ইথিলিন তো করা নাই। ইথিলিনের এই জাস্ট যে এটাই। এইটুকু আলোচনা করছিলাম, এইগুলা, এই যে রোটেশনটা আলোচনা করছিলাম, জাস্ট রোটেশনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই যে রোটেশনটা, এটা করছি। এইটাই বলতেছি। এই রোটেশনটা কিভাবে আলোচনা করছি সেটাই মাত্র আরেকবার বললাম আর কি, যে এই রোটেশন তিন ধরনের রোটেশন দেখলাম, সি টু তিনটা দেখছিলাম, তার মধ্যে কোনটা প্রধান ছিল সেটা বলছিলাম, যে মলিকুলার প্লেনের সাথে লম্বভাবে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল এক্সিস, আর বাকি সি টু দুইটা হচ্ছে আমাদের ওইটার সাথে মলিকুলার প্লেনের মধ্যে আছে, যার মানে ওগুলো হচ্ছে সেকেন্ডারি এক্সিস। তো অণুটি হচ্ছে কেন্দ্র প্রতিসমতা রয়েছে, এটার মধ্যে তো দেখা যাচ্ছে কেন্দ্র প্রতিসমতা বলছিলাম, যেটাকে উল্টায়ন বা ইনভার্সন বলে, আই দ্বারা প্রকাশ করে। সেটা কখন থাকে, যখন কেন্দ্র, এই যে এখানে যদি আমি একটা কেন্দ্রবিন্দু চিন্তা করি, এটা থেকে এদিকে যতটুকু দূরে হাইড্রোজেন আছে এদিকে ততটুকু দূরে হাইড্রোজেন আছে, এই কেন্দ্রটা থেকে এদিকে যতটুকু দূরে হাইড্রোজেন আছে এদিকেও হাইড্রোজেন আছে, এখান থেকে যতটুকু দূরে কার্বন আছে ততটুকু দূরে কার্বন আছে, তার মানে সবাই সমদূরবর্তী এবং একই মৌল আছে। এখানে হাইড্রোজেন, এখানে যদি ক্লোরিন হতো তাহলে কিন্তু এখানে কেন্দ্র প্রতিসমতা থাকতো না। তো কেন্দ্র প্রতিসম ব্যাপারটা একদম সিম্পল, যে বিপরীত পাশে, বা এটাকে যদি আমি উল্টাই দিই, মানে এটাকে এইভাবে আছে না, এখানে এইচ এ এইচ বি নাম দিই, এটাকে যদি আমি উল্টাই দিলেও দেখবো যে আমাদের এখানে প্রতিসাম্যতা আছে, ঠিক আছে, মানে সিমিট্রি আছে, যার কারণে এখানে তল প্রতিসাম্যতা, মানে এই যে কেন্দ্র প্রতিসাম্যতা ব্যাপারটা আছে, অণুটিতে কেন্দ্র প্রতিসাম্যতা রয়েছে। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মলিকুলার প্লেন আণবিক তলে লম্ব একটি সি টু অক্ষ রয়েছে। এই যে মলিকুলার প্লেনের তলের লম্ব তলে, মানে লম্ব বরাবর একটা প্রিন্সিপাল এক্সিস মানে সি টু অক্ষ রয়েছে, যেটি প্রিন্সিপাল এক্সিস হিসেবে বিবেচ্য, সি টু এক্সিস রয়েছে। এবং তার সাথে আরও দুইটি সি টু অক্ষ আছে, সেগুলো তো বললামই, আর দুইটা কোনটা কোনটা, এইটা আর এটা, আরও দুইটা আছে, টোটাল তিনটা আছে সি টু অক্ষ। 3 নম্বর পয়েন্টে অণুটির একটি হরিজন্টাল প্লেন অর্থাৎ সিগমা এইচ রয়েছে। এটা তো বুঝতে পারছি, এটা যেহেতু আমাদের প্লেন অফ সিমেট্রি, তার সাথে উপরের দিকে যেহেতু আছে, তার মানে এখানে লম্বাভাবে একটা তল তো আছে যার মাধ্যমে সিমেট্রি দেখাতে পারতেছি, তার মানে এটা হচ্ছে সিগমা এইচ। যদি এইভাবে হইতো, এইভাবে যদি করতে পারতাম তাহলে সেটা সিগমা ভি হইতো, মানে এইভাবে তল এইভাবেই অক্ষ, তাহলে এটা সিগমা ভি। আর যদি এইভাবে তল আর এইভাবে অক্ষ হয় 90 ডিগ্রিতে, তখন সেটা সিগমা এইচ। তার মানে আমাদের মলিকুলার প্লেনের সাথে হরিজন্টাল, মানে একটা অণুটিতে একটা হরিজন্টাল প্লেন আছে, আর আমি বলছিলাম যে সিগমা এইচ থাকেই একটা, ঠিক আছে, আর নাহলে না থাকে না, তো সিগমা এইচ রয়েছে। আর প্রধান অক্ষ সি টু ধারণকারী দুইটি ভার্টিক্যাল প্লেন টু সিগমা ভি রয়েছে, ঠিক আছে। টু সিগমা ভি কীভাবে সেটাও বুঝতে পারছি আশা করি, যে এই বরাবর যদি একটা তল কল্পনা করি, উপরেও হাইড্রোজেন নিচেও হাইড্রোজেন, মাঝখান দিয়ে কার্বন, দুই ভাগ করলাম। আবার এইভাবে যদি চিন্তা করি, এই পাশে কার্বন হাইড্রোজেন, এই পাশেও কার্বন হাইড্রোজেন, আর অক্ষ তো উপরের দিকে, দুইটাই অক্ষের সাথে উপরের দিক বরাবর, মানে অক্ষ যেদিকে ওই দিকে এই তলটা, তার মানে এখানে সিগমা ভি বলবো এগুলাকে। তাহলে সিগমা ভি কয়টা পাইছি, দুইটা সিগমা ভি পাইছি। তাহলে এখানে হচ্ছে যেহেতু সি টু, আমি আগেই বলছি সি টু হলে টু যেহেতু আছে এনের মান, সিগমা ভিও কয়টা পাবো, দুইটাই পাবো, ওভাবে করে মনে রাখতে পারি। প্রধান অক্ষ সি টু ধারণকারী দুইটি ভার্টিক্যাল প্লেন টু সিগমা ভি রয়েছে। তো এখানে টোটাল তাহলে কি পাইলাম, আর কোনো কিছু নাই, এইগুলাই আছে, মনে রাখতে হবে এগুলো, যে সি টু এইচ টু অনুর প্রতিসাম্য উপাদানের সেট কি পাইছি, একটা তো ই থাকবেই, এরপর সি টু পাইছি প্রধান অক্ষ, আবার প্রধান অক্ষের সাথে এই সি টুর সাথে লম্বভাবে আছে দুইটা সি টু, তাহলে এখানে একটা সি টু, এখানে দুইটা সি টু, তাহলে টোটাল তিনটা সি টু পাইছি। আর এখানে সিগমা এইচ আছে, দেখাইছি কিভাবে, সিগমা ভি আছে দুইটা, আর প্রথমে বলছিলাম ইনভার্সন বা উল্টায়ন বা কেন্দ্র প্রতিসাম্যতা আছে, আই আছে, তো এগুলো বলছিলাম, তো এগুলো এখানে দেখলাম। তো অতএব ইথিলিন অণুটি, তাহলে এটা মনে রাখবো যে এই সকল
উপাদান বিশিষ্ট যে বিন্দু গ্রুপটা আছে সেটার নামটা মুখস্থ রাখতে হবে। এগুলো যদি আমরা পাই তার মানে বুঝে যাবো যে ওই গ্রুপটার নাম হচ্ছে D2H। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, এই গ্রুপ বিশিষ্ট বিন্দু গ্রুপটার নাম হবে D2H। কোনো যৌগের মধ্যে যদি এই গ্রুপের উপাদানগুলো দেখি তাহলে সেটার নাম হবে D2H। বুঝে নেই কি এটা কি মুখস্থ? হ্যাঁ মানে হ্যাঁ এই সাথে আসলে আমরা মনে করব ডিফারেন্স। হ্যাঁ 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 বিন্দু গ্রুপগুলো মনে রাখতে হয়, মানে এই সেটের উপাদানগুলোকে একসাথে D2H বিন্দু গ্রুপে স্বীকৃতি দেওয়া হয়েছে, মানে এই নামটা মনে রাখতে হবে D2H। এই গ্রুপ বিশিষ্ট যদি থাকে কোনো একটা যৌগ, যদি এই গ্রুপ বিশিষ্ট হয়ে থাকে সেই যৌগটার বিন্দু গ্রুপটার নাম হবে D2H। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে টেট্রাহেড্রাল গ্রুপ। টেট্রাহেড্রাল গ্রুপটা তো বিশাল। শেষ করা যাবে? আচ্ছা দেখি, টেট্রাহেড্রাল পয়েন্ট গ্রুপ যেটাকে টিডি, যেরকম D2H আছে এরকম করে টিডি আরেকটা আছে। এটার বেসিকটা এখন আমরা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পড়লাম, এই প্রশ্নটা শেষ কিন্তু। এখানে তিনটা মানে বিন্দু গ্রুপ বের করতে বলছে, তিনটা মৌলের, ওইটা বের করে ফেললাম। এবার আমরা টিডি, এটা গুরুত্বপূর্ণ, ওই যে মিথেনের বের করতে বলে আর কি। তো এর আগে বেসিকটা পড়ে নিই, টেট্রাহেড্রাল পয়েন্ট গ্রুপ নির্ণয় করার উপায়টা কি বা কীভাবে মনে রাখতে পারি, বা বেসিকটা। টেট্রাহেড্রাল পয়েন্ট গ্রুপ মানে সেটা হচ্ছে চতুস্থলকীয় আকৃতি হবে। এখানে মেটালের সাথে 4টা লিগেন্ড দিয়ে বুঝালাম, অথবা এক্সাম্পল হিসেবে মিথেনকে বুঝালাম যে সি এর সাথে হাইড্রোজেন 4টা যেভাবে থাকে টেট্রাহেড্রালের মধ্যে। এখানে আমরা দেখবো যে চিত্রতে হালকা বোঝানোর চেষ্টা করছি, এখানে আমাদের কিছু ট্রাইগোনাল ফেজ আছে, তাই না? মানে কিছু ত্রিভুজ আকৃতি আছে, এদিকে একটা ত্রিভুজ, এদিক দিয়ে আর একটা ত্রিভুজ, পেছনের দিক দিয়ে থাকতে পারে, ওই পাশ দিয়েও থাকতে পারে, মোট কথা চারটা ত্রিভুজ আছে। তো আবার এখানে যদি কোণা চিন্তা করি, ত্রিভুজগুলো তো জয়েন্ট হয়েছে, পিরামিড আর কি, পিরামিডের মতো জয়েন্ট হয়েছে, তার মানে কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, তার মানে ভার্টিসেস বা কর্নার্স কয়টা আছে? 4টা আছে, 4টি কোণা রয়েছে। এরপরে হচ্ছে ট্রাইগোনাল ফেজ, মানে ত্রিভুজ আকৃতির দশা। ত্রিভুজ কয়টা আছে? সেম ত্রিভুজও কয়টা আছে? 4টা ত্রিভুজ আছে। এখানে পৃষ্ঠার মধ্যে আঁকছি যে ততটা বোঝা যাচ্ছে না, মানে এটা যদি আমরা বাস্তবে দেখতাম, মানে এভাবে করে চতুস্থলকীয় এই যে আকৃতিটা আর কি। টিডি আছে না, এটা না হয় বলতাছি, এটা না হয় পরের ক্লাস আলোচনা করব, মানে টিডির বেসিকেরটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি, কারণ এটা অনেক বিশাল। মানে আজকে মাথা ঢুকতেছে না, মানে ওইগুলা তো আগে বোঝা লাগবে, পড়া লাগবে, যেগুলো হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ পড়াইছে। তাহলে আজকে এইটুকুই থাক, আমিও চিন্তা করতেছিলাম কারণ বেশি হয়ে যাচ্ছে, আর এটা শুরু করছে যে এটা মিনিমাম আধা ঘন্টার উপরে লাগবে আমার শেষ করতে বেসিকটা। 1 ঘন্টার উপরে হয়ে গেছে ক্লাস। হ্যাঁ হ্যাঁ থাক, তাহলে আজকে এইটুকুই থাক। নেক্সট আস্তে আস্তে পড়ি, এটা কিন্তু জটিল, এই চ্যাপ্টারটা জটিল টপিক। এইটুকুর মধ্যে সমস্যা আছে কিনা দেখো, আগে ক্লাসটাও দেখো, আবার এরপরে বই দেখো, খাতাটা দেখো, দেখে এবার চিন্তা করো যে কোনো সমস্যা আছে কিনা। এরপরে আবার আমরা আগামী ক্লাসে দরকার হলে এটা নিয়ে আলোচনা করবো। তাহলে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে এটুকুই থাক।